আসসালামু আলাইকুম প্রিয় অনলাইন শিক্ষার্থী। যুক্তিবিদ্যা প্রথম পত্রের ৩০তম ক্লাসে তোমাদের স্বাগতম। আমি মোহাম্মদ আনিসুর রহমান, প্রভাষক যুক্তিবিদ্যা, বালারহাট আদর্শ স্কুল অ্যান্ড কলেজ, নাওডাঙ্গা, ফুলবাড়ি, কুড়িগ্রাম। ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সট বুকস বোর্ড অর্থাৎ এনসিটিবি কর্তৃক অনুমোদিত সিলেবাসের আলোকে রচিত যুক্তিবিদ্যা প্রথম পত্রের আজ হলো ৩০তম ক্লাস। আজকের অধ্যায় যুক্তির উপাদান, অধ্যায় নম্বর ৩। এই অধ্যায়ে মোট ক্লাস হবে ১২টি। তৃতীয় অধ্যায়ের পাঠ পরিকল্পনা অর্থাৎ যে ১২টি ক্লাস হবে তার শিরোনাম আমাদের পদ ও বাক্য, পদ ও শব্দ, ৩ পদের বাক্যার্থ যথার্থ, ৪ পদের বাক্যার্থ ও যথার্থের বিপরীতমুখী হ্রাস বৃদ্ধির নিয়মের সীমাবদ্ধতা, ৫ পদের প্রকারভেদ, ৬ বাক্য ও যুক্তিবাক্য, ৭ অবধারণ ও যুক্তিবাক্য, ৮ যুক্তিবাক্যের গঠন, ৯ বাক্যের শ্রেণীবিভাগ। আমাদের এই ৯টি ক্লাস হয়েছে। আজ আমাদের ১০তম ক্লাস, বাক্যকে যুক্তিবাক্যে রূপান্তর, অর্থাৎ একটা সাধারণ বাক্যকে আমরা কিভাবে যুক্তিবাক্যে রূপান্তর করব। ১১ যুক্তিবাক্যের পদে ব্যক্তি, আর ১২ নম্বরে এ, ই, আই এবং ও বাক্যের পদের ব্যাপ্যতা। অর্থাৎ এই আমাদের ১২টি ক্লাস হবে এই তৃতীয় অধ্যায়ে। তো তৃতীয় অধ্যায়ে আজ আমরা ১০তম ক্লাসে অর্থাৎ আমাদের বাক্যকে যুক্তিবাক্যে রূপান্তর শিরোনামে ক্লাস করব আজ আমরা। দেখো, আজকের আলোচ্য বিষয় হলো যুক্তিবিদ্যা প্রথম পত্র তৃতীয় অধ্যায়। অধ্যায়ের শিরোনাম কি ছিল? যুক্তির উপাদান। মোট ক্লাস হবে কয়টি? ১২টি। তো আজ আমাদের ক্লাস নম্বর কত? ক্লাস নম্বর হলো ১০ নম্বর ক্লাস। আর আজকে আমাদের আলোচ্য বিষয় কি? বাক্যকে যুক্তিবাক্যে রূপান্তর, অর্থাৎ একটা বাক্যকে কিভাবে যুক্তিবাক্যে রূপান্তর করবো তার এই নিয়ম রয়েছে, সেই নিয়মগুলো আজ আমরা পড়বো পর্যায়ক্রমে। দেখো, এই অধ্যায়ের প্রধান প্রধান শব্দসমূহ যা দেখেছি: রিমাইন্ডার, পদ, বাক্যার্থ, যথার্থ, সরল পদ, যৌগিক পদ, বিশিষ্ট পদ, সামান্য পদ, সমষ্টিবাচক পদ, উদ্দেশ্য, বিধেয়, সংযোজক, নিরপেক্ষ, সাপেক্ষ, প্রাকল্পিক, বৈকল্পিক, ব্যাপ্যতা, রূপান্তর, বিরোধিতা, যথার্থক, এ, ই, আই, ও বাক্য, বিরুদ্ধ পদ, অবধারণ, সদর্থক এবং এস, ইবি, আইএন ও পি। অর্থাৎ এগুলোর এই সংজ্ঞা, যে প্রাথমিক শব্দ রয়েছে এই শব্দগুলোর প্রাথমিক সংজ্ঞা তোমরা মুখস্থ রাখবে। এই পাঠ শেষে অর্থাৎ আমরা ১০তম ক্লাস শেষে আমরা কি শিখবো? শিখবো আমরা বাক্য থেকে যুক্তিবাক্যে রূপান্তর প্রক্রিয়ার বিশ্লেষণ করতে পারবো। অর্থাৎ আমরা একটা বাক্য থেকে একটা যুক্তিবাক্য কিভাবে রূপান্তর করব তার আমরা প্রক্রিয়াগুলো বিশ্লেষণ করতে পারবো আমরা এই ১০তম পাঠ শেষে। তো আমাদের আজ এই পাঠ ১০তম পাঠ অর্থাৎ বাক্যকে যুক্তিবাক্যে রূপান্তর। দেখো, যে ভাষায় ব্যবহৃত যে কোনো বাক্য বা ব্যাকরণের বাক্যকে যুক্তিবাক্যের আকারে রূপান্তরিত করাকে যুক্তিবাক্যে রূপান্তর বলে। অর্থাৎ একটা ভাষায় ব্যবহৃত যে বাংলা ব্যাকরণ আমরা যে পড়েছিলাম, এই ব্যাকরণের ভাষার যে বাক্য বলা হয় সেই বাক্যকে আমরা একটা যুক্তিবাক্যে কিভাবে রূপান্তর প্রক্রিয়া করব, যে যুক্তিবাক্যে রূপান্তর করব, এই রূপান্তর করার যে প্রক্রিয়া রয়েছিল এই প্রক্রিয়াগুলো হলো নিয়ে আমরা আজ আলোচনা করব। এই পদ্ধতিকে যুক্তিবাক্যের সরলীকরণও বলা হয়ে থাকে। কোনো বাক্যকে যুক্তিবাক্যে রূপান্তর করতে গিয়ে বাক্যকে এমন একটি রূপে সাজানো হয় যা একটি যুক্তিতে ব্যবহৃত হতে পারে। যেমন, মানুষ ফেরেশতা নয়, এটি হলো একটি সাধারণ বাক্য। তাহলে এই বাক্যটি সাধারণ ভাষা বা ব্যাকরণের দিক থেকে একটি যথার্থ অর্থপূর্ণ বাক্য, কিন্তু যুক্তিবাক্যের আকারে বিন্যস্ত নয়। কেননা যুক্তিবাক্যের আকারে বিন্যস্ত হতে হলে কোনো বাক্যকে উদ্দেশ্য যোগ সংযোজন যোগ বিধেয় এভাবে বিন্যস্ত হতে হয়। তাছাড়া ওই বাক্যের গুণ ও পরিমাণ সুস্পষ্টভাবে নির্দেশ করাও প্রয়োজন রয়েছে। কিন্তু ওপরের বাক্যটি উদ্দেশ্য যোগ সংযোজন যোগ বিধেয় আকারে পর্যায়ক্রমে সাজানো হয়নি। তাছাড়া এখানে কি গুণের উল্লেখ থাকলেও পরিমাণকে সুস্পষ্ট করা হয়নি। তাহলে কিন্তু এই বাক্যটি যদি এভাবে সাজানো হয়, অর্থাৎ আমরা এই যে মানুষ ফেরেশতা নয় এটি একটি সাধারণ বাক্য, এই বাক্যের মধ্যে কি রয়েছে যে যুক্তিবাক্য যেভাবে গঠন করা হয় সেটার মধ্যে কি সম্পূর্ণ কি আছে? অনুপস্থিত রয়েছে। আমরা দেখলাম কি একটা বাক্যকে যখন যুক্তিবাক্যে রূপান্তর করবো বা একটা যুক্তিবাক্য হতে হলে তাকে কি করবে? প্রথমে উদ্দেশ্য থাকতে হবে, তারপরে কি থাকতে হবে? সংযোজন থাকতে হবে, তারপরে বিধেয় থাকতে হবে। এই ৩টি বিষয় অবশ্যই থাকতে হবে এবং সেটা এই পর্যায়ক্রমেই থাকতে হবে। যে উদ্দেশ্য যারা সংযোগ বিধেয় উদ্দেশ্য বা সংযোগ শেষে বা বিধেয় মাঝে এই ধরনের কোনো কি এলোমেলো বা পূর্বাপর সাজানো হলেও এটি একটি যুক্তিবাক্য হবে না।
তবে যুক্তিবাক্য হতে হলে তাকে অবশ্যই কি করতে হবে, এই ধারাবাহিক যেভাবে আছে সেভাবেই এই শব্দটাকে কি বাক্যকে সাজাতে হবে। যেমন আমরা এখন এই বাক্যটাকে সাজাবো, অর্থাৎ এই মানুষ ফেরেশতা নয়, এটি থেকে সাধারণ বাক্য রয়েছে, এই বাক্যকে আমরা কি করব, যুক্তিবাক্যে রূপান্তর করব। যেমন কিন্তু এই বাক্যটি যদি এভাবে সাজানো হয়, যেমন কোনো মানুষ নয় ফেরেশতা, কোনো মানুষ নয় ফেরেশতা, এখানে দেখো কি আমরা দেখেছিলাম যে এই মানুষ ফেরেশতা নয়, এখানে কি মানুষের কোনো পরিমাণ উল্লেখ নেই এবং এখানে কোনো গুণ উল্লেখ থাকলেও এর পরিমাণের কোনো উল্লেখ নেই এবং এটির মধ্যে কি উদ্দেশ্য সংযোগ বিধেয়ের মধ্যে কোনো কি সাজানো নেই, ধারাবাহিকতা নেই। তাই আমরা যখন ধরনের সাজাবো যে কোনো মানুষ নয় ফেরেশতা, তাহলে এটি এটি কি যথার্থ যুক্তিবাক্য হিসেবে বিবেচিত হতে পারে, কেননা যুক্তিবাক্যের সর্বপ্রকার বৈশিষ্ট্যই আমরা এর মধ্যে লক্ষ্য করি। এভাবেই কোনো বাক্যকে যুক্তিবাক্যে রূপান্তর করা হয়ে থাকে। অর্থাৎ এখানে দেখো আমরা এই মানুষ ফেরেশতা নয়, এটি আমরা কি করছি, উদ্দেশ্যকে আমরা উদ্দেশ্য হিসেবে কি নিয়েছিলাম, কোনো মানুষ। কি এখানে কোনো মানুষ বলতে এখানে কি সব মানুষকে বোঝানো হয়েছে। এখন তার মানে কি এখানে পরিমাণটাও মানুষের সঙ্গে মানুষের যে পরিমাণটা উল্লেখ করা হয়েছে এবং কি তারপর সংযোগ কি ফ্রেশ নয়, নয়টা কি সংযোজক, অর্থাৎ এখানে উদ্দেশ্য এবং বিধেয় কি কি যুক্ত করেছে, কি ফেরেশতা হলো কি বিধেয়। তাহলে প্রথমে উদ্দেশ্য নিলাম কি কোনো মানুষ, সংযোজক হলো কি নয়, তারপর হলো কি বিধেয় হলো কি ফেরেশতা। তাহলে এটি একটি কি হলো, পরিপূর্ণ যুক্তিবাক্য হলো এবং সবগুলো গুণ এই বাক্যের মধ্যে রয়েছে। কি বাক্যকে যুক্তিবাক্যে রূপান্তর প্রয়োজনীয়তা, অর্থাৎ আমরা এই একটা সাধারণ বাক্যকে আমরা যুক্তিবাক্যে যে রূপান্তর করব এর প্রয়োজনীয়তা কি। দেখো যুক্তিবিদ্যা হচ্ছে যুক্তি সংক্রান্ত বিদ্যা, যুক্তির বৈধতা ও অবৈধতা যাচাই করা এবং বৈধ যুক্তির গঠন করাই যুক্তিবিদ্যার মূল কাজ। যুক্তি গঠিত হয় যুক্তিবাক্য দিয়ে, তাহলে যুক্তিবাক্য সঠিকভাবে গঠিত না হলে যুক্তি গঠিত হয় না। অর্থাৎ তাহলে দেখো আমাদের যুক্তিবিদ্যার প্রয়োজনীয়তা কি, যুক্তিবিদ্যা কি গঠিত হয়, যুক্তি দিয়ে গঠিত হয়, আর যুক্তি কি দিয়ে গঠিত হয়, একটা যুক্তিবাক্য দিয়ে গঠিত হয়। আমাদের এই যুক্তিবাক্য যদি সঠিকভাবে প্রণীত না হয় বা যুক্তিবাক্য যদি সঠিক না হয়, তাহলে আমরা এই যুক্তি গঠন করতে পারবো না, আর যুক্তি গঠন করতে না পারলে আমরা যুক্তিবিদ্যা কি পরিপূর্ণভাবে আলোচনা করতে পারবো না। তাই যেহেতু একটা ধারাবাহিকতা রয়েছে, তাই যুক্তিবাক্য যে গঠন করব আমরা, এটার প্রয়োজনীয়তা কি অপরিসীম এবং সঠিকভাবে প্রয়োজনীয়তা কিভাবে, অর্থাৎ এটাকে একটা যুক্তিকে কিভাবে যুক্তিবাক্য গঠন করব এটা কি সঠিকভাবে জানা দরকার। এছাড়া একটি যুক্তির অন্তর্গত কি যুক্তিবাক্যগুলো যথার্থ ও যৌক্তিক আকারে বিন্যস্ত না হলে যুক্তির বৈধতা বিচার করা সম্ভব হয় না। তাই কি যথার্থভাবে যুক্তি গঠন করার জন্য সঠিকভাবে যুক্তিবাক্যকে উপস্থাপন করতে হয়। আর কোনো বাক্য যদি যুক্তিবাক্যের আকারে না থাকে তাহলে সেটিকে অবশ্যই কি যুক্তিবাক্যের আকারে রূপান্তর করে নিতে হয়। সুতরাং প্রয়োজনীয় ক্ষেত্রে বাক্যকে যুক্তিবাক্যে রূপান্তর কেবল প্রয়োজন নয়, অপরিহার্য বটে। বাক্যকে যুক্তিবাক্যে রূপান্তর কেবল যুক্তির জন্যই প্রয়োজনীয় নয়, এটি আমাদের কি জ্ঞানের বিকাশও সাহায্য করে। বাক্যকে যুক্তিবাক্যে রূপান্তর সম্পর্কিত প্রক্রিয়া বাক্য ও যুক্তিবাক্য সম্পর্কিত জ্ঞানকে গভীর করে, ফলে আমরা উভয় বিষয়ের নিজস্ব বৈশিষ্ট্য ও পার্থক্য সম্পর্কে সম্যক ধারণা লাভ করতে পারি। এছাড়া এই সম্পর্কিত জ্ঞান আমরা অন্যত্র প্রয়োগ করে কি বিভিন্ন সমস্যার সমাধান করতে পারি। তো আমাদের বিভিন্ন প্রয়োজনে আমরা কি করা দরকার, বাক্যকে যুক্তিবাক্যে রূপান্তরের প্রয়োজন রয়েছে। তাহলে বাক্যকে যুক্তিবাক্যে রূপান্তরের ক্ষেত্রে যা করা হয়, কি করতে হবে, কোনো বাক্যকে যুক্তিবাক্যে রূপান্তর করতে গিয়ে প্রথমে বাক্যটিকে যুক্তিবাক্যের আকারে সাজাতে হয়, অর্থাৎ উদ্দেশ্য সংযোজন বিধেয় আকারে সাজাতে হয়। এক্ষেত্রে মূল বাক্যটির অর্থ অপরিবর্তিত রাখতে হয়। অর্থাৎ আমরা যখন একটা বাক্যকে কি যুক্তিবাক্যে রূপান্তর করব এবং এবং উদ্দেশ্য সংযোজন বিধেয় আকারে সাজাবো, তখনও কি এই পূর্বের বাক্যটির যে অর্থ রয়েছে ওই বাক্যকে যুক্তিবাক্য রূপান্তর করার পরও কি থাকবে, ওই অর্থটা একই রকম থাকবে, কোনো অপরিবর্তিত হবে না। বাক্যটির ভাষা অনুযায়ী যুক্তিবাক্যের গুণ ও পরিমাণ নির্ধারণ করতে হয়। আর বাক্যকে যুক্তিবাক্যে রূপান্তরের নিয়ম অনুযায়ী প্রতিটি বাক্যের নিয়ম প্রয়োগ করে এ, ই, আই এবং ও এই চারটি যুক্তিবাক্যের কোনো একটিতে রূপান্তর করা হয়। অর্থাৎ আমরা যখন কোনো বাক্যকে যুক্তিবাক্যে রূপান্তর করব, তখন প্রথমে কি করতে হবে, এই এই এ, ই, আই এবং এই চারটি বাক্য রয়েছে, এই চারটি যে কোনো একটি বাক্যকে রূপান্তর করতে হবে এবং রূপান্তরিত করার পরও যেন সেই বাক্যে কি অর্থ অপরিবর্তিত থাকে।
তারপর দেখো রূপান্তরের নিয়ম বা প্রক্রিয়া, অর্থাৎ আমরা এখন যে একটা বাক্যকে একটা যুক্তিবাক্যে রূপান্তর করব তার কি কি নিয়ম রয়েছে। বাক্যকে যুক্তিবাক্যে রূপান্তর প্রক্রিয়া কতগুলো নিয়ম নির্ভর, অর্থাৎ কোন বাক্যকে যুক্তিবাক্যে রূপান্তর করতে গেলে কতগুলো নিয়ম অনুসরণ করতে হয়। কোন বাক্যকে যুক্তিবাক্যে রূপান্তরের ক্ষেত্রে যুক্তিবিদ্যার যে সব নিয়ম পদ্ধতি অনুসরণ করে থাকেন তা নিচে সংক্ষেপে উল্লেখ করা হলো, অর্থাৎ তার মানে কি অনেকগুলো নিয়ম রয়েছে। তাহলে আমরা এখন নিয়ম পর্যায়ক্রমে আলোচনা করব। তবে এই রূপান্তরের নিয়ম প্রক্রিয়া হলো মোট 24টি নিয়ম রয়েছে এই ক্লাসের মধ্যে। তোমরা এই 24টি নিয়মে কি ভালো করে পড়বে। দেখো আমি দেখাচ্ছি এই পর্যায়ক্রমে এক এক করে। 1 নাম্বার দেখো, কোনো বাক্যকে যুক্তি বাক্যে রূপান্তরের সময় লক্ষ্য রাখতে হবে যেন ওই বাক্যের অর্থের কোনো পরিবর্তন না হয়। অর্থাৎ আমরা প্রথমে যেটা বলেছিলাম, অর্থাৎ মূল বাক্য এবং রূপান্তরিত বাক্যের মধ্যে অর্থগত কোনো পার্থক্য থাকতে পারবে না। অর্থাৎ একটা বাক্যকে যখন বাক্য থেকে যুক্তি বাক্যে রূপান্তর করব, কারণ বাক্য থেকে যে অর্থ ছিল এই অর্থটা কি থাকবে, যখন আমরা রূপান্তর করব তারপরেও কি ওই একই রকম অর্থ থাকবে, কোনো পরিবর্তন হবে না। 2 নাম্বার কি, 2 উদ্দেশ্য বিধেয় সঠিকভাবে নির্ণয় বা যাচাই করতে হবে, অর্থাৎ সাধারণ বাক্য থেকে যথাযথভাবে যুক্তিবাক্যের উদ্দেশ্য বিধেয় পদ নির্ণয় করতে হবে। অর্থাৎ আমরা যখন একটা বাক্যকে যুক্তিবাক্যে রূপান্তর করব তার শর্ত ছিল কি উদ্দেশ্য, সংযোজক ও বিধেয়। তো আমরা এই ওই বাক্য থেকে কি আমরা উদ্দেশ্য সঠিকভাবে নির্ণয় করতে হবে, বিধেয়কে সঠিকভাবে নির্ণয় করতে হবে। অর্থাৎ এই বাক্য থেকে কোনটি উদ্দেশ্য এবং কোনটি বিধেয় হবে সেটা সঠিকভাবে প্রণয়ন করতে হবে। যদি সঠিকভাবে প্রণয়ন করা না হয় তাহলে ওই বাক্যটি সঠিকভাবে যুক্তিবাক্যে রূপান্তরিত হবে না। 3 নাম্বার দেখো, যেসব বাক্যের পরিমাণ অনির্ধারিত থাকে তার পরিমাণ নির্ধারণ করতে হবে। যেমন মানুষ অমর নয়, এখানে মানুষ অমর নয়, এখানে মানুষের মধ্যে কি শুধু মানুষ জাতিকে বোঝানো হয়েছে, মানুষের কোনো সংখ্যা উল্লেখ করা হয়নি এখানে। যেমন সকল মানুষ বা কিছু মানুষ বা সৎ মানুষ বা অসৎ মানুষ, এই ধরনের কোনো মানুষকে উল্লেখ করা হয়নি, তাই এখানে কি উল্লেখিত হয়নি। কি উল্লেখিত হয়নি, এই যে মানুষের সংখ্যা পরিমাণ নির্ধারক যে একটা রয়েছে এই পরিমাণ উল্লেখ করা হয়নি। তাহলে এই বাক্যটিকে আমরা এভাবে সাজাতে পারি, কোনো মানুষ নয় অমর। এই যে কোনো মানুষ অর্থাৎ এখানে সকল মানুষকে বোঝানো হয়েছে, কোনো মানুষ নয় অমর, এখানে কোনো শব্দটি যোগ করায় বাক্যটির পরিমাণের দিকটি সুস্পষ্ট হয়ে গেল। তাহলে পরিমাণ যদি উল্লেখ না থাকে পরিমাণ আমরা উল্লেখ করে দিতে পারি। 4 নাম্বার দেখো, বাক্যের গুণ নির্ধারণ করতে হবে। গুণের দিক থেকে একটি যুক্তিবাক্য সদর্থক বা নৈর্থক হবে। গুণ প্রকাশিত হয় সংযোগের মাধ্যমে, তাই এই গুণ নির্দেশ করার জন্য সংযোগ খুঁজে বের করতে হবে। উদ্দেশ্য ও বিধেয়ের মাঝখানে তাকে সদর্থক বা নৈর্থক বাক্যের অর্থ আকারে বসাতে হবে। অনেক ক্ষেত্রেই বাক্যের গুণ অস্পষ্ট থাকে বা সংযোগ থাকে না, সেই সব ক্ষেত্রে বাক্যের অর্থ ও তাৎপর্য অনুসারে কি বাক্যের গুণ অর্থাৎ সদর্থক না নৈর্থক খুঁজে বের করতে হবে। সংযোজক বাক্যের বিভিন্ন স্থানে থাকলেও তাকে যথাযথ স্থানে অর্থাৎ উদ্দেশ্য বিধের মাঝখানে বসাতে হবে। যেমন সক্রেটিস অসুখী ছিলেন, কি সক্রেটিস অসুখী ছিলেন। অর্থাৎ আমরা এই উদাহরণটা বোঝানোর আগে আমরা এই সংজ্ঞাটি একটু ভালো করে বুঝিয়ে নেই। এই 4 নম্বর নিয়ম অনুসারে অর্থাৎ যখন আমরা কি করব, কোন সাধারণ বাক্যকে কি যুক্তি বাক্যে রূপান্তর করব তার আগে আমাকে নির্ধারণ করতে হবে, কি দেখে নির্ধারণ করতে হবে, ওই সাধারণ যুক্তি বাক্যটা দেখে সাধারণ বাক্যটাকে দেখে নির্ধারণ করতে হবে যে এই বাক্যটি কি সদর্থক বা না নয়ার্থক, অর্থাৎ হ্যাবাচক না নাবাচক। তাহলে যদি সদর্থক বা সদর্থক হয় তাহলে কি সদর্থক কি সংযোগ নিতে হবে, আর যদি ওই বাক্যটি কি হয় নয়ার্থক হয় তাহলে অবশ্যই তাকে নয়ার্থক সংযোগ নিতে হবে। অর্থাৎ বাক্যটি সদর্থক কিনা নয়ার্থক তা দেখে আমাদের কি কি সংযোজক কি নির্ধারণ করতে হবে সে অনুযায়ী। অর্থাৎ বাক্যটি যদি সদর্থক হয় তাহলে সদর্থক সংযোজক উল্লেখ করতে হবে, আর যদি বাক্যটি কি নয়ার্থক হয় তাহলে নয়ার্থক সংযোজক কি বসাতে হবে। যেমন যে সক্রেটিস অসুখী ছিলেন, তাহলে সক্রেটিস অসুখী ছিলেন, তাহলে এই বাক্যটির সংযোজক নেই, এখানে কি সংযোজক নেই, তাই গুণের দিকটি অস্পষ্ট, তাহলে এখানে গুণ উল্লেখ করা হয়নি এবং এখানে কি সংযোজক উল্লেখ করা, তার মানে এটি একটি সাধারণ বাক্য। আমরা এই বাক্যটিকে কি করব, এখন যুক্তি বাক্যে রূপান্তর করব। তাহলে আমাদের কি খুঁজতে হবে, কি প্রথমেই এখানে সক্রেটিস, তাহলে এখানে উদ্দেশ্য নিতে হবে, বিধেয়কে বিধেয়ের জায়গায় রাখতে হবে, তারপরে এর মাঝে কি করতে হবে, একটি সংযোজক উল্লেখ করতে হবে। তাহলে সক্রেটিসকে আমরা কি করলাম, এখানে উদ্দেশ্য ধরলাম, তারপরে হর্ন হলো কি আমরা কি
হন এমন ব্যক্তি যিনি অসুখী ছিলেন। তাহলে আমরা এখানে সেই যে অনুযায়ী ছিল ওই অনুযায়ী আমরা এখানে যদি বসাই যে সক্রিয় হন এমন ব্যক্তি যিনি অসুখী ছিলেন। এই যে হন এটা বসার কারণে কি হলো, হল বিক্রিয়া অর্থাৎ অতীতকাল। তাহলে আমরা সক্রিয় হন এই হনটা কি করলাম, আমরা প্রথমে কি উদ্দেশ্য এবং বিধেয়ের মাঝে বসাই দিলাম, তাহলে একটি যুক্তিবাক্য গঠিত হলো। তাহলে সক্রিয় হন এমন ব্যক্তি যিনি অসুখী ছিলেন। 5 নাম্বার দেখো, যুক্তিবাক্যে রূপান্তর করতে হলে যে কোনো বাক্যকে উদ্দেশ্য সংযোজন বিধেয় এভাবে পর্যায়ক্রমে সাজাতে হবে। অনেক সময় এগুলো এলোমেলো থাকে, কিন্তু যুক্তিবাক্য হতে হলে এগুলো অপরের আকারে, অর্থাৎ এই যে আকারটা রয়েছে এই আকার অনুযায়ী থাকতে হবে। যেমন মানুষ অমর নয়। তো আমরা একটা বাক্যকে যখন যুক্তিবাক্য রূপান্তর করব, আমাদের নিয়ম ছিল কি প্রথমে উদ্দেশ্য থাকতে হবে, তারপরে সংযোগ থাকতে হবে, তারপরে বিধেয় থাকতে হবে। কিন্তু দেখো এই বাক্যটিতে কি মানুষ অমর নয়, প্রথমে সংযোগ রয়েছে, প্রথমে উদ্দেশ্য রয়েছে, তারপরে বিধেয় রয়েছে, তারপরে সংযোগ রয়েছে। তার মানে আমরা এই উল্লেখিত যে প্যাটার্নটি রয়েছে বা যে সাজানো রয়েছে, পর্যায়ক্রমে সাজানো রয়েছে, এই অনুযায়ী কি এটি নাই। তার মানে এটি একটি কি যুক্তিবাক্য নয়, সঠিকভাবে যুক্তিবাক্যে প্রণীত হয়নি, তাই এটিকে যুক্তিবাক্য বলা যাবে না। তো আমরা এখন আমরা এই বাক্যটিকে যুক্তিবাক্য রূপান্তর করব। তাহলে এই বাক্যে রূপান্তর হবে কি, কোনো মানুষ নয় অমর, কোনো মানুষ নয়, অর্থাৎ এখানে একটা কি করলাম, কোনো মানুষের সঙ্গে কি আমরা যোগ করলাম, অর্থাৎ এখানে পরিমাণবাচক শব্দ যোগ করলাম, কোনো মানুষ, অর্থাৎ এখানে সবগুলো মানুষকে বোঝানো হচ্ছে। নয় কি, আমরা এখানে নয় শেষে ছিল, অর্থাৎ আমরা সংযোজককে মাঝে বসাই দিলাম, তারপরে কি উদ্দেশ্য কি আমরা শেষে নিয়ে আসলাম। তার হলো এখন কি কোনো মানুষ নয় অমর। তার মানে কি, যদি কোনো বাক্যে উদ্দেশ্য সংযোজন ও বিধেয় থাকেও এবং সেটি এলোমেলো থাকে, আমাদের এই যুক্তিবাক্য রূপান্তর করার সময় অবশ্যই সেগুলো কি প্রক্রিয়া অনুযায়ী, অর্থাৎ এই পর্যায়ক্রমে সাজাতে হবে, অর্থাৎ এই অনুযায়ী আমাকে সাজিয়ে রূপান্তর করতে হবে। 6 নাম্বার দেখো, সংযোজক সর্বদা হওয়া ক্রিয়ার বর্তমানকালে রূপ হবে। তাই যদি কোনো বাক্যের অন্য কোনো কাল হয়, তাহলে তার অর্থ ও তাৎপর্য ঠিক রেখে তাকে এমনভাবে সাজাতে হবে যেন সংযোগটি বর্তমান কালের হয়। যেমন কি, আলেকজান্ডার কি ভুবন বিখ্যাত বীর ছিলেন। এই বাক্যের রূপান্তর হবে কি, আলেকজান্ডার হন এমন ব্যক্তি যিনি ভুবন বিখ্যাত বীর ছিলেন। অর্থাৎ সংযোগ সর্বদা ক্রিয়া, অর্থাৎ বর্তমান, এখানে সবসময় কি এই সংযোগটা যে আমরা বসাবো, এই সংযোগটা সবসময় কি বর্তমান কাল হবে। তাহলে আলেকজান্ডার কি ভুবন বিখ্যাত বীর ছিলেন, এখানে কোনো সংযোগ নাই, তাই আমরা সংযোগ ঠিক করব, আলেকজান্ডার হন এমন ব্যক্তি যিনি ভুবন বিখ্যাত বীর ছিলেন। 7 নাম্বার দেখো, কোনো কোনো ক্ষেত্রে বাক্যের পরিমাণ অনির্ধারিত এমনকি অস্পষ্ট থাকে, সে সব ক্ষেত্রে তাৎপর্যের ভিত্তিতে বা বাস্তবতার ভিত্তিতে তার পরিমাণ নির্ধারণ করতে হবে। যেমন মানুষ স্বার্থপর, এখানে মানুষের করতে কি মানুষের কোনো কি পরিমাণ উল্লেখ করা নেই। স্বার্থপর এই বাক্যটি মনে হচ্ছে সকল মানুষ সম্পর্কে প্রযোজ্য, আসলে সকল মানুষ কি স্বার্থপর নয়, তাই অবশ্যই এই মানুষের পূর্বে কি একটা পরিমাণবাচক নির্ধারণ শব্দ বসাতে হবে। যেমন যদি যদিও সব জাতীয় শব্দ এখানে নেই, কিন্তু আমাদের বুঝে নিতে হবে যে এমন কথা সার্বিকভাবে বলা সঙ্গত নয় যে মানুষ স্বার্থপর, কেননা অনেক মানুষকেই আমরা এর ব্যতিক্রম চরিত্র হতে দেখি। তাই এটা মেনে নেওয়া যায় না যে কিছু মানুষ হয়তো স্বার্থপর, তাই এই বাক্যটির পরিমাণ সার্বিকের মতো মনে হলেও কি, যেহেতু সরাসরি সার্বিকের চিহ্ন নাই, তাই আমরা তাৎপর্য ও বাস্তবতার অনুসারে একে বিশেষ বাক্যে রূপান্তর করতে পারি। অর্থাৎ আমরা বলতে পারি কিছু মানুষ হয় স্বার্থপর, অর্থাৎ মানুষ স্বার্থপর, এখানে সকল মানুষ স্বার্থপরকে বোঝানো হয়েছে, কিন্তু বাস্তবে কিন্তু তা নয়। কিন্তু সকল মানুষ যখন স্বার্থপর হবে তখন কি এটা সার্বিক বাক্য হবে, সার্বিক বলতে কি সকল মানুষকে বোঝানো হবে, কিন্তু আসলে আমরা এটা বলতে পারি না, অনেক মানুষ স্বার্থপর না হতে পারে। তাহলে আমরা যদিও এটা দেখতে সার্বিকের মতো মনে হয়, তবু এটা কি হবে, বিশেষ বাক্য হবে। যেমন কিছু মানুষ হয় স্বার্থপর, এখানে কিছু মানুষ, অর্থাৎ দেখো আমরা বলতে পারি কি কিছু মানুষ হয় স্বার্থপর, এখানে কিছু মানুষ, সব মানুষকে আমরা বোঝানো হচ্ছে, কিছু মানুষ বলতে কি একটা বিশেষ রূপান্তর, যদিও এটা বিশেষ মনে হচ্ছে কিন্তু এটা বিশেষ হবে না। বিশেষ না হয় কি হবে, সার্বিক বোঝাচ্ছে যে মানুষ স্বার্থপর, একে সার্বিক না হয় কি হবে বিশেষ বাক্যে রূপান্তর করতে পারি। তাই আমরা বলতে পারি কি কিছু মানুষ হয় স্বার্থপর, অর্থাৎ যদি যদি কোনো বাক্যে পরিমাণ নির্ধারক
না থাকে বা পরিমাণ উল্লেখ না থাকে তাহলে বা অস্পষ্ট থাকে তাহলে আমরা সেখানে সেই কি বাক্যের বাক্যটা বুঝে বাস্তবতা বুঝে সে অনুযায়ী আমরা কি যদি বিশেষ হয় বিশেষের, যদি সার্বিক হয় সার্বিকের কি যেমন সকল, তাহলে সকলকে আমরা পরিমাণও নির্ধারণ করব। যদি বিশেষ বাক্য হয় তাহলে আমরা কিছু দিয়ে আমরা সেটিকে উল্লেখ করব। ৮ নম্বর দেখো, কোন শর্ত বাক্যে বা নয়ার্থক চিহ্ন নেই। তাহলে কি কোন শর্ত বাক্যে বা নয়ার্থক চিহ্ন নেই এমন বাক্যে সকল সব সমস্ত প্রত্যেক প্রত্যেক প্রত্যেকটি প্রত্যেকে প্রত্যেকটি যে কেউ যে কোনো সর্বপ্রকার সর্বক্ষেত্রেই সর্বাবস্থায় ইত্যাদি এদের সমর্থক কোনো শব্দ না থাকলে সেই সকল বাক্যকে সার্বিক সমার্থক বাক্যে অর্থাৎ এই বাক্যে রূপান্তর করতে হয়। যেমন সর্বপ্রকার মাদকদ্রব্য হয় বর্জনীয়, এই বাক্যটি রূপান্তরিত হবে সকল মাদকদ্রব্যই হয় বর্জনীয়। অর্থাৎ যে বাক্যগুলো কি থাকে সার্বিক থাকবে সেই বিষয় শব্দগুলো কি অবশ্যই যুক্তি বাক্য রূপান্তরের ক্ষেত্রে সার্বিকেই রাখতে হবে। সার্বিক বলতে এখানে কি সমস্ত কিছু বোঝানো হচ্ছে। দেখুন সর্বপ্রকার বলতে কি মাদকদ্রব্য অর্থাৎ মাদকদ্রব্য বলতে যা কিছু বোঝায় এখানে সকল কিছুকে বোঝানো হয়েছে, হয় বর্জনীয়। এই বাক্যটি রূপান্তর করতে হবে কি যে সকল মাদকদ্রব্যই হয় বর্জনীয়। ৯ নম্বর দেখো, নয়ার্থক চিহ্নযুক্ত কোন বাক্যে সকল সব সমস্ত প্রত্যেক প্রত্যেকে প্রত্যেকটি যে কেউ যে কোনো সর্বপ্রকার সর্বক্ষেত্রে সর্ব অবস্থায় ইত্যাদি বা এর যে কোনো সদর্থ শব্দ থাকলে সেই সকল বাক্যকে বিশেষ নয়ার্থক যুক্তি বাক্যে অর্থাৎ ও বাক্যে রূপান্তর করতে হয়। যেমন কি সব ঝিনুককে মুক্ত থাকে না, তাহলে সব ঝিনুকে মুক্ত থাকে না, এটা কি এই বাক্য রূপান্তর হবে কিছু ঝিনুক নয় এমন যাতে মুক্ত থাকে। তার মানে কি কিছু ঝিনুক নয়, এখানে সব ঝিনুকে মুক্ত থাকে না সব ঝিনুকে মুক্ত থাকে না, তার মানে কিছু কিছু তো ঝিনুকে মুক্ত থাকে, তাহলে আমরা কি সেই ঝিনুকটাকে এখান থেকে বাদ দিয়েছি। তাই আমাদেরকে এমনভাবে সাজাতে হবে যে জিনিসটি নৈর্থকবোধক হবে কিন্তু একটি অর্থবোধক যুক্তিবাক্য হবে। যেমন এই বাক্যটি রূপান্তর করতে হবে কি আমরা যে সব ঝিনুকে মুক্ত থাকে না, তাহলে আমরা এখানে সব ঝিনুকে বাদ দিলাম আবার মুক্ত থাকে না, কিন্তু আমরা অবশ্যই জানি যে কিছু কিছু ঝিনুকে কি মুক্ত থাকে, তাহলে আমরা এটা রূপান্তর করবো কি যে কিছু ঝিনুক নয় এমন যাতে মুক্ত থাকে। তাহলে তার মানে কি আমরা এখানে কিছু ঝিনুককে বাদ দিলাম এবং কিছু ঝিনুককে গ্রহণ করলাম, যে কিছু ঝিনুক এখানে কি রয়েছে অবশ্যই রয়েছে যেগুলোর মধ্যে মুক্ত আছে। ১০ নম্বর দেখো, সদর্থক বাক্যে বা নয়ার্থক চিহ্ন নেই এমন বাক্যে সর্বদা সর্বত্র সবসময় আবশ্যিকভাবে সম্পূর্ণরূপে একেবারেই একান্তভাবে নিশ্চিন্তভাবে নিশ্চয়ই ইত্যাদি শব্দ অথবা এর এর কোনো সমর্থক শব্দ থাকলে যে সকল বাক্যকে সার্বিক সদর্থক বাক্য তথা এ বাক্যে রূপান্তর করতে হয় বিদ্বান সর্বদাই। তাহলে কি হয় যে সমর্থ শব্দ থাকে সেই সকল বাক্যে সার্বিক সদর্থক বাক্য তথা এ বাক্যে রূপান্তর করতে হয় বিদ্বান সর্বদাই সম্মানিত। এই বাক্যটি কি বিদ্বান সর্বদাই সম্মানিত, এই বাক্যটি রূপান্তর হবে কি সকল বিদ্বান হন সম্মানিত, সকল বিদ্বান হন সম্মানিত। অর্থাৎ এই বাক্য থেকে আমরা অর্থাৎ সার্বিক থেকে আমরা সার্বিকেই রূপান্তর করবো। যদি কোনো এক কথায় যদি সদর্থক হয় নর্থক যে জিনিসই হোক না কেন যদি সে কি থাকে সার্বিক থাকে তাহলে সার্বিকেই গ্রহণ করতে হবে, এবং যদি যেটি সেটি এ বাক্য থাকে তাহলে এ বাক্য থেকে এ বাক্যে রূপান্তর করতে হবে। আসসালামু আলাইকুম। না বাসায় আছি। হ্যাঁ টাকা নেবেন না, ওটা দিবে নাকি ওটা ওটা তো হয়ে গেছে টাকা, ও গয়না নিবেন না টাকা নিবে। না না টাকা একটা দিবেন নাই, ও যাই যাই দেবে তাই তাই দিয়ে আসবে। ও না খাইলে না যাবো, টাকা না দেবো, আজ ভাবি যাইতে ভাবি দিয়ে আসবে। আচ্ছা।
তারপর দেখো আমরা কয় নাম্বার করলাম, 8 নাম্বার, 9, 10 পর্যন্ত হলো আমাদের 10। এখন আমরা 11 নাম্বার চলে যাব। তাহলে আমরা 11 নাম্বার কি আছে, 11 নর্থক চিহ্নযুক্ত কোনো বাক্যে সর্বত্র সবসময় একান্তভাবে সম্পূর্ণরূপে একেবারেই নিশ্চিন্তভাবে আবশ্যিকভাবে নিশ্চয় ইত্যাদি শব্দ বা তার কোনো সমর্থক শব্দ থাকলে ওই বাক্যকে বিশেষ নয়ার্থক অর্থাৎ বাক্যে রূপান্তর করতে হয়। যেমন রাজনীতিবিদরা সর্বত্র কি দেশপ্রেমিক হয় না। তাহলে রাজনীতিবিদরা সর্বত্র কি দেশপ্রেমিক হয় না, এই বাক্যের রূপান্তর হবে কি কিছু রাজনীতিবিদ নয় দেশপ্রেমিক। তাহলে রাজনীতিবিদরা সর্বত্র কি দেশপ্রেমিক হয় না। তাহলে এই শব্দটি আমরা জানি যে সব রাজনীতিবিদরা কি দেশপ্রেমিক নয়, তাহলে আমরা কিছু রাজনীতিবিদ নয় দেশপ্রেমিক। তাহলে রাজনীতির সর্বত্র দেশপ্রেমিক হয় না, এখানে না যেহেতু আছে হয় না, এটা অবশ্যই কি নৈর্ব্যক্তিক যুক্তিবাক্য, নৈর্ব্যক্তিক বাক্য। তাহলে নৈর্ব্যক্তিক বাক্যকে আমরা কি নৈর্ব্যক্তিক যুক্তিবাক্য তৈরি করব। তাহলে কিছু রাজনীতিবিদ নয় দেশপ্রেমিক। 12 নম্বর দেখো, যে সকল নৈর্ব্যক্তিক বাক্যে নয়, কোনো নয়, কিছু নয়, একটিও নয়, একজনও না ইত্যাদি শব্দ বা তার প্রতিশব্দ থাকে, যে সে সকল বাক্যকে সার্বিক নৈর্ব্যক্তিক বাক্য অর্থাৎ ই বাক্যে রূপান্তর করতে হয়। যেমন কি কোনো মানুষই মৃত্যুর ঊর্ধ্বে নয়। তাহলে কোনো মানুষই কি মৃত্যুর ঊর্ধ্বে নয়, এই বাক্যের রূপান্তর হবে কি কোনো মানুষ নয় মৃত্যুর ঊর্ধ্বে। কোনো মানুষ নয় মৃত্যুর ঊর্ধ্বে। আমরা ই বাক্য থেকে অর্থাৎ বিশেষ থেকে বিশেষে আমরা আসলাম, অর্থাৎ ই বাক্য থেকে আমরা ই বাক্যকে রূপান্তর করলাম। 13 নম্বর দেখো, সদর্থক বাক্যে অধিকাংশ কয়েকটা, কিছু কিছু, প্রায় সব, কতিপয়, কোনো একটি বা একজন ছাড়া সব, বেশিরভাগ, কোনো ক্ষেত্রে, কোনো সময়, সচরাচর, মাঝে মধ্যে, কখনো কখনো, সাধারণত ইত্যাদি শব্দ বা এর কোনো সমর্থক শব্দ থাকলে তাহলে সেই বাক্যকে বিশেষ সদর্থক যুক্তি বাক্যে বা আই বাক্যে রূপান্তর করতে হয়। যেমন অধিকাংশ ক্ষেত্রেই মহিলারা কোমল মনে হয়ে থাকেন। তাহলে অধিকাংশ ক্ষেত্রে কি মহিলারা কোমল মনে হয়ে থাকেন। তাহলে এই বাক্যের রূপান্তর হবে কি কোনো মহিলা হন কোমল মনের মানুষ। তাহলে আই বাক্য থেকে আই বাক্য অর্থাৎ কি বিশেষ থেকে বিশেষ বাক্য, আই কিন্তু বিশেষ বাক্য, তাহলে আই বাক্য থেকে আমরা আই বাক্যকে রূপান্তর করলাম। যদি এই শব্দগুলো থাকে, শর্ত থাকে এবং এই কি থাকে, এই শব্দগুলো থাকে, তাহলে এই শব্দগুলো থাকলে এই শব্দ হিসেবেই আমাকে আই বাক্য থেকে আই বাক্যে রূপান্তর করতে হবে। 14 নম্বর দেখো, নয়ার্থক চিহ্নযুক্ত কোনো বাক্যের সাথে অধিকাংশ, কয়েকটা, কতিপয়, কোনো না, কিছু কিছু, প্রায় সব, একটি বা একজন ছাড়া সব, বেশিরভাগ, কোনো ক্ষেত্রে, কোনো সময়, সচরাচর, মাঝে মধ্যে, কখনো কখনো, সাধারণত ইত্যাদি শব্দ বা এর কোনো সমর্থক শব্দ থাকলে কি সেই বাক্য কি করতে হবে বিশেষ নৈর্ব্যক্তিক বাক্য অর্থাৎ ও বাক্যে রূপান্তর করতে হবে। যদি এই শব্দগুলো থাকে তাহলে কোনো বাক্যের মধ্যে এই বাক্যটা কি বাক্যের মধ্যে নৈর্ব্যক্তিক বা ও বাক্যে রূপান্তর করতে হয়। যেমন কি অধিকাংশ মানুষই আত্মস্বার্থের ঊর্ধ্বে উঠতে পারে না। তাহলে অধিকাংশ মানুষই কি আত্মস্বার্থের ঊর্ধ্বে উঠতে পারে না। এই বাক্যটির রূপান্তর হবে কি কিছু মানুষ নয় এমন যারা আত্মস্বার্থের ঊর্ধ্বে উঠতে পারেন। তাহলে কি তাহলে নয়ার্থক তাহলে কি হবে এই বাক্যের ও বাচকে কিছু মানুষ নয়, তাহলে নয়ার্থক থেকে কি নয়ার্থক অর্থাৎ ও বাক্য থেকে ও বাক্যে রূপান্তর করতে হবে। তাহলে কিছু মানুষ নয় এমন যারা কি আত্মস্বার্থের ঊর্ধ্বে উঠতে পারেন। 15 নম্বর দেখো, অতি অল্প, খুব অল্প, কদাচিৎ ইত্যাদি শব্দের তাৎপর্য একই সাথে বিশেষ এবং নয়ার্থক। তাই কোনো সচরাচর বাক্যে এইসব শব্দ বা এর সমর্থক কোনো শব্দ থাকলে কি হবে সেই বাক্যের রূপান্তর হবে কি বিশেষ নয়ার্থক বা ও বাক্য করতে হবে। যদি এই কোনো বাক্যের মধ্যে এই শব্দগুলো থাকে, অতি অল্প, খুব অল্প এই শব্দগুলো থাকে, তাহলে কি বাক্য করতে হবে সেটিকে রূপান্তর করতে সময় অবশ্যই কি বিশেষ নয়ার্থক বাক্য করতে হবে। যেমন খুব কম লোকই ইন্দ্রিয় সুখ নিয়ন্ত্রণ করতে পারে। তাহলে কি খুব অল্প লোকই ইন্দ্রিয় সুখ নিয়ন্ত্রণ করতে পারে। এই বাক্যটির রূপান্তর হবে কি কিছু লোক নয় এমন যারা ইন্দ্রিয় সুখ নিয়ন্ত্রণ করতে পারে। কিছু লোক নয় এমন যারা ইন্দ্রিয় সুখ নিয়ন্ত্রণ করতে পারে। 16 নম্বর দেখো, কোন নয়ার্থক চিহ্নযুক্ত বাক্যে অতি অল্প, খুব অল্প, কদাচিৎ ইত্যাদি শব্দ থাকলে তাকে বিশেষ সদর্থক যুক্তি বাক্য বা আই বাক্যে রূপান্তর করতে হবে। যেমন খুব কম মানুষই স্বার্থপর নয়, এই বাক্যের রূপান্তর হবে কি কিছু মানুষ হয় স্বার্থপর। দেখো এখানে আবার দেখো এখানে
কোন নয়ার্থক চিহ্নযুক্ত বাক্যের অতি অল্প, খুব অল্প ইত্যাদি শব্দ থাকলে তাকে কি বিশেষ সরার্থক যুক্তিবাক্য অর্থাৎ আই বাক্যে রূপান্তর করতে হবে। তাহলে এখানে কদাচিৎ রয়েছে, এখানে কি রয়েছে খুব খুব কম, আমার কি নয়ার্থক যে অতি অল্প, খুব কম, কদাচিৎ এই শব্দগুলো যে থাকে কোনো বাক্যের মধ্যে, তাহলে কি করতে হবে সেই বাক্যটিকে নয়ার্থক থাকলে তাকে কি করতে হবে আই বাক্য রূপান্তর করতে হবে, অর্থাৎ সরার্থক বাক্য রূপান্তর করতে হবে। দেখো খুব কম মানুষ স্বার্থপর নয়, এটা যদি নয়ার্থক বাক্য, কিন্তু আমরা এই বাক্য রূপান্তর করতে হবে কিভাবে, যে কিছু মানুষ হয় স্বার্থপর। 17 নম্বর দেখো, যদি কোনো বাক্যের সাথে কেবল, শুধু, মাত্র, কেবলমাত্র ইত্যাদি শব্দ যুক্ত থাকে তাহলে সেই বাক্যকে অন্যান্য যুক্তিবাক্য বলে। তাহলে কি এই ধরনের বাক্যকে দুই ধরনের বাক্যে রূপান্তর করা যায়। তাহলে যদি কোনো বাক্য কি থাকে যে কেবল, শুধু, মাত্র, কেবলমাত্র ইত্যাদি এই শব্দ থাকে, তাহলে কি দুই ধরনের বাক্যে রূপান্তর করা যায়। তাহলে কি একটা আমরা সার্বিক শর্ত যুক্তিবাক্য, একটা হলো সার্বিক নয়ার্থক যুক্তিবাক্য। এটাকে আমরা কি করতে পারবো, সার্বিক এই বাক্য তৈরি করতে পারবো এবং সার্বিক নয়ার্থক অর্থাৎ ই বাক্য রূপান্তর করতে পারবো যদি থাকে কি কেবল, শুধু, মাত্র, একমাত্র এই শব্দগুলো যুক্ত থাকে। যেমন এই বাক্যে রূপান্তর, এই বাক্যে রূপান্তর করতে হলে উদ্দেশ্যকে বিধেয় এবং বিধেয়কে উদ্দেশ্য হিসেবে ব্যবহার করতে হয়। যেমন কেবল ধার্মিকরাই চরিত্রবান, এই যুক্তিপদ রূপান্তর হবে সকল চরিত্রবান মানুষ হয় ধার্মিক। আমরা কি চরিত্রবানকে অর্থাৎ উদ্দেশ্যকে অবজেক্টকে সাবজেক্ট, সাবজেক্টকে অবজেক্ট বানালাম, অর্থাৎ উদ্দেশ্যকে বিধেয়, বিধেয়কে উদ্দেশ্য বানালাম। সেই হিসেবে আমরা যদি রূপান্তর করলে কি হয়, সকল চরিত্রবান মানুষ হয় ধার্মিক। খ নাম্বার ই বাক্যে রূপান্তর। দেখো কোনো অনন্য বাক্যকে ই বাক্যে রূপান্তর করতে হলে বাক্যটির উদ্দেশ্য পদে বিরুদ্ধ পদকে কি করতে হবে, উদ্দেশ্য হিসেবে গ্রহণ করতে হয়। যারা তোমরা পদ পড়নি, এই পদ ক্লাস রয়েছে পদের প্রকার পদে, তোমরা এই পদে বিরুদ্ধ পদ অর্থাৎ বিরুদ্ধ পদ কাহাকে বলে এটা তোমাকে অবশ্যই জানতে হবে। তাহলে আমাকে এই বিরুদ্ধ পদের সংজ্ঞা মুখস্থ রাখতে হবে। এই বিরুদ্ধ পদ একটু সংক্ষেপে বলে দেই যে বিরুদ্ধ পদ এমন পদ যে পদটা একটা উল্লেখ করার ফলে তার পক্ষে তার বিপক্ষে কোনো আর সংখ্যা থাকে না। যেমন সবুজ আর হলো অসবুজ, অর্থাৎ সবুজ রংকে এখানে বোঝানো হয়েছে, সবুজ রংকে বোঝানো এবং অসবুজকে বোঝানো হয়েছে। এই সবুজ বলার পরে যে রং থাকলো আর বাকি সব রংকে কি বলা হলো, অসবুজ। এই অসবুজটা হলো কি বিরুদ্ধ পদ। সবুজ, সবুজ পদের বিরুদ্ধ পদ হলো কি অসবুজ, অর্থাৎ এখানে সবুজ বাদে যতগুলো রং রয়েছে সবগুলোকে কি এই অসবুজ বলা হয়। এটি হলো বিরুদ্ধ পদ, অর্থাৎ বিরুদ্ধ পদকে উদ্দেশ্য গ্রহণ করা হয়। যেমন কেবল ধার্মিকরাই চরিত্রবান, কেবল ধার্মিক, এই বাক্য রূপান্তর হবে কি কোনো অধার্মিক নয় চরিত্রবান। তাহলে এখানে কেবল ধার্মিকরাই চরিত্রবান, এখানে শর্ত বাক্য থেকে আমরা নৈতিক বানালাম, অর্থাৎ ই বাক্য বানালাম কোনো অধার্মিক নয় চরিত্রবান। 18 নম্বর দেখো, কোন বাক্যের ব্যতীত, কোন বাক্যে কি ব্যতীত, ছাড়া, বাদে ইত্যাদি শব্দ অথবা তার সমর্থক থাকে তবে তাকে নিপাতন বা ব্যতিক্রমী বাক্য বলে। এই ধরনের বাক্যের ক্ষেত্রে যদি ব্যতিক্রমী বিষয়টি নির্দিষ্ট থাকে তাহলে তার রূপান্তর হবে সার্বিক বাক্য। উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এই ধরনের বাক্যকে ভাঙলে দুটি সার্বিক বচন পাওয়া যায়, একটি শর্ত এবং অন্যটি নয়ার্থ, অর্থাৎ ব্যতিক্রমী নির্দিষ্ট থাকলে বাক্যের রূপান্তর হবে একই সাথে এ বাক্য এবং ই বাক্য। যেমন ঢাকা ছাড়া সব শহরই পরিচ্ছন্ন, এই বাক্যটির রূপান্তর হবে ঢাকা নয় পরিচ্ছন্ন শহর, ই বাক্য। 2 নম্বর কি সকল শহর হয় পরিচ্ছন্ন শহর, সকল শহর হয় পরিচ্ছন্ন শহর, এই বাক্য। তাহলে আমরা এই বাক্যটাকে যদি এখানে থাকে যে এই বাক্যটা তাহলে কি হয় দুইটা বচন পাওয়া যাবে। ঢাকা ছাড়া সব শহরই পরিচ্ছন্ন, এটি উদাহরণের মধ্যে আমরা দুইটা করতে পারি, একটা ঢাকা নয় পরিচ্ছন্ন শহর, অথবা আমরা করতে পারি সকল শহর হয় পরিচ্ছন্ন। তবে ব্যতিক্রমী ব্যতিক্রমী বাক্যের ক্ষেত্রে ব্যতিক্রমী বিষয় যদি অনির্দিষ্ট হয় তাহলে তার রূপান্তর বিশেষ বাক্য করতে হয়। সহার্থক বাক্য হলে আই বাক্যে এবং নয়ার্থক বাক্য হলে ও বাক্যে রূপান্তর করতে হয়। যেমন একজন ছাড়া সব ছাত্রই পাস করেছে, এই বাক্য রূপান্তরিত হবে কিছু ছাত্র হয় এমন যারা পাস করেছে, অর্থাৎ আই বাক্য। বিশেষ আই বাক্য হলো কি বিশেষ বাক্য, বিশেষ বলে কি সংখ্যায় অনেক কম, বিশেষ। তাহলে একজন ছাড়া সব ছাত্রই পাস করেছেন মানে কি একজন ফেল করেছে মানে কি বাক্যের উপর কিছু ছাত্র হয় এমন যারা পাস করেছে। 19 নম্বর দেখো, যদি কোনো বাক্যের উদ্দেশ্য পদ, নির্দিষ্ট বিশিষ্ট পদ, অর্থপূর্ণ বিশিষ্ট পদ, গুণবাচক বা সমষ্টিবাচক বিশিষ্ট পদ হয় তাহলে সেই বাক্যকে কি বিশিষ্ট বাক্য বলে। এই ধরনের বাক্যকে সার্বিক বাক্যে রূপান্তর করতে হয়।
তাহলে কি যদি কোনো বাক্য এই যদি কোনো বাক্য এই ধরনের বাক্য হয়, নির্দিষ্ট বিশিষ্ট পদ, অর্থপূর্ণ বিশিষ্ট পদ, এগুলো তোমাকে অবশ্যই মুখস্থ রাখতে হবে যে নির্দিষ্ট বিশিষ্ট পদ কাহাকে বলে, অর্থপূর্ণ বিশিষ্ট পদ কাহাকে বলে, গুণবাচক বা সমষ্টিবাচক বিশিষ্ট পদ কাহাকে বলে। এগুলো যদি মুখস্থ থাকে তাহলে খুব সহজে এটা বুঝতে পারবে। তাহলে এই ধরনের বাক্যকে সার্বিক বাক্যে রূপান্তর করতে হয়, অর্থাৎ সার্বিক বাক্য, অর্থাৎ এ বাক্যে রূপান্তর করতে হবে। যদি সর্থক হয় তাহলে সার্বিক সর্থক, এবং এই বাক্য, এবং নয়ার্থক বাক্য হলে সার্বিক নয়ার্থক বাক্য রূপান্তর করতে হয়। যেমন কি, বার্টন রাসেল একজন মস্ত বড় যুক্তিবিদ, এই বাক্যে বার্টন রাসেল নামে উদ্দেশ্য পদটি একটি বিশিষ্ট পদ, তাই এর রূপান্তর হবে বার্টন রাসেল হন একজন মস্ত বড় যুক্তিবিদ। তাহলে বার্টন রাসেল হন একজন মস্ত বড় যুক্তিবিদ, এই বাক্য। 20, কোন বাক্যের উদ্দেশ্য পদ যদি অনির্দিষ্ট বিশিষ্ট পদ হয় তাহলে তাকে অনির্দিষ্ট বিশ্লেষণ বাক্য বলে। এই ধরনের বাক্যকে বিশেষ বাক্যে রূপান্তর করতে হয়। নয়ার্থক হলে বিশেষ নয়ার্থক বাক্য ও বাক্য, এবং সরার্থক হলে বিশেষ সরার্থক বা আই বাক্যে রূপান্তর করতে হয়। যেমন, একজন নারী মহাকাশ ভ্রমণ করেছেন, এই বাক্যটির রূপান্তর হবে কিছু নারী হয় এমন যারা মহাকাশ ভ্রমণ করেছেন। 21, যে সকল বাক্যের উদ্দেশ্য পদ অস্পষ্ট বা অব্যক্ত সেই সকল বাক্যের উদ্দেশ্য পদ অস্পষ্ট উল্লেখ করতে হবে, এবং এ প্রদত্ত গুণ বা পরিমাণ অনুসারে বাক্য রূপান্তর করতে হবে। যেমন, এখন রাত, এই বাক্য রূপান্তর হবে সময়টা হয় রাত, অর্থাৎ যেহেতু এর সময় পরিমাণটা কি অনির্দিষ্ট, তাই এটা অনির্দিষ্ট রাখতে হবে। এখন রাত, অর্থাৎ এ বাক্য রূপান্তর হবে সময়টা হয় রাত। 22 নাম্বার দেখো, সাধারণত প্রশ্নবোধক বাক্যে রূপান্তর হয় না, কেননা যুক্তি বাক্যকে সর্বদা বিবৃতিমূলক বাক্য হতে হয়। কিন্তু কোনো প্রশ্নের উত্তর যদি ওই প্রশ্নের মধ্যে অন্তর্ভুক্ত থাকে বলা যায়, তাহলে সেই উত্তরের ভিত্তিতে এই ধরনের প্রশ্নবোধক বাক্যে রূপান্তর সম্ভব হতে পারে। যেমন, এমন কোন মা আছেন কি যিনি তার সন্তানকে ভালোবাসেন না? তাহলে এই প্রশ্নবোধক চিহ্ন, কিন্তু এই প্রশ্নবোধক চিহ্নের মধ্যে এখানে উত্তরটা লুকিয়ে রয়েছে। তাই কি এই বাক্যের রূপান্তর হবে কি, সকল মা হন এমন যিনি তার সন্তানকে ভালোবাসেন। 22, 23 নম্বর দেখো, কিছু কিছু বাক্য আছে যা তাৎপর্যগত দিক থেকে নিরপেক্ষ, সার্বিক যুক্তিবাক্য হলেও অনেক সময় প্রাকল্পিক আকারে প্রকাশিত হয়। এসব বাক্যকে সার্বিক বাক্যে, অর্থাৎ সার্বিক সরার্থক এ বাক্য, অর্থাৎ সার্বিক নয়ার্থক বাক্যের যুক্তিবাক্যে রূপান্তর করতে হয়। যেমন কি, যদি কেউ মানুষ হয় তাহলে সে মরণশীল হবে, এই বাক্য রূপান্তর হবে সকল মানুষ হয় মরণশীল, অর্থাৎ এ বাক্য থেকে এ বাক্য রূপান্তরিত হবে। 24 নম্বর দেখো, সর্বশেষ, আদেশমূলক, ইচ্ছামূলক, বিস্ময়মূলক বাক্যকে রূপান্তর করতে হলে তার উদ্দেশ্য বিধেয় নির্ধারণ করে এবং গুণ নির্ধারণ করে কৌশলে তাকে বিভিন্ন বাক্যে রূপান্তর করতে হয়। যেমন, আমি চাই তুমি সুখে থাকো, এটি একটি কি, ইচ্ছেমূলক বাক্য। এই বাক্য রূপান্তরিত হবে কি, তোমরা ভালো থাকো, তোমার ভালো থাকা হয় আমার চাওয়া, তোমার ভালো থাকা হয় আমার চাওয়া। এটি হলো কি, এই ইচ্ছেমূলক বাক্যকে আমরা কি একটি যুক্তি বাক্যে রূপান্তর করলাম। তো এই 24টি তোমরা বারবার রিডিং করবে, তাহলে একটু মনে থাকবে, কারণ একবার মুখস্থ করলে স্মরণ থাকবে না। তোমরা এই পর্যায়ক্রমে বা 2টি 3টি করে আস্তে আস্তে পড়বে, তাহলে এটা খুব সহজেই মনে থাকবে, এবং বুঝে বুঝে পড়বে, তাহলে হয়তো আর কিছু মনে থাকবে। তো এই 24টি, অর্থাৎ যে রূপান্তর রয়েছে, এই 24টি রূপান্তরের মধ্যে তোমাদের একটি বাড়ির কাজ দেওয়া হবে যে বাক্যকে যুক্তিতে রূপান্তর করার নিয়মগুলোর মধ্যে যে কোনো 2টি বলো। অর্থাৎ এখানে যে 24টি নিয়ম আমরা পড়লাম, এই 24টির মধ্যে তোমরা যে কোনো 2টি বা মুখস্থ করে, অথবা তোমরা ব্ল্যাকবোর্ডে এসে উদাহরণ সহকারে লিখে দিতে পারো, বা তোমরা মুখস্থ করে নিজের বাসায় পড়ে লিখতে পারো, অথবা পরীক্ষা এইভাবে আসতে পারে। বা তাই তোমাদের যে কোনো যে দুটি তোমার খুব সহজ মনে হয় বা বুঝতে পেরেছো, সেই দুটি খুব সুন্দর করে বাসায় পড়ে খাতায় লিখে রাখবে। তো আমাদের ক্লাস আজ এই পর্যন্তই সমাপ্ত, অর্থাৎ আমাদের 10তম ক্লাস শেষ। তো আমাদের 11তম ক্লাসের জন্য তোমাদের আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।